ফের কঠোর বিধিনিষেধের আওতায় পুরো দেশ। সদরঘাটে রাজধানী ফেরত মানুষের ঢল, রাতভরই বাস কাউন্টারে ঘরমুখীদের উপচে পড়া ভিড়। বন্ধ যদি এখন লকডাউন, তারপর কেমনি আসবে? কারণ আগে আসতে হয়েছে, ছুটি ছিল আজকে পর্যন্ত, কালকে অফিস খোলা, আমাদের যেতে হবে। আমাদের চাকরির সমস্যা, না আসলে চাকরি থাকবে না। লঞ্চে কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো দেখি নেই। বিধিনিষেধ মানাতে মোড়ে মোড়ে চেকপোস্ট, মাঠে সেনাবাহিনী। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলা শহরে হু হু করে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল। অসচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা নিতে গাফিলতি কারণ, বলছেন মাঠ পর্যায়ের চিকিৎসকরা। পথে পথে বর্জ্যের স্তূপ, অনেক গলির ভেতর পরিষ্কার না হওয়ায় মানুষের ভোগান্তি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের শতভাগ সফলতার দাবি। ধীরে ধীরে পরিবেশ বান্ধব হয়ে উঠছে সাভারের চামড়া শিল্পনগরী। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে রাসায়নিকে দূষিত হচ্ছে না ধলেশ্বরী, বুয়েটের পরীক্ষায় প্রমাণ। মধ্যরাতেই শেষ হচ্ছে সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। প্রস্তুত কক্সবাজার উপকূলের লক্ষাধিক জেলে, কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা। এবং কয়েকশো বছরের ভয়াবহতম বন্যায় চীনের হেনান প্রদেশের মানবিক বিপর্যয়। মৃতের সংখ্যা বেড়ে 33, বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। ফের 14 দিনের কঠোর বিধিনিষেধের আওতায় পুরো দেশ। বন্ধ অফিস, আদালত, গার্মেন্টস সহ কলকারখানা। মরিয়া হয়ে তাই রাজধানীতে ফিরছেন মানুষ। ভোরে সদরঘাটে লঞ্চ ফেরার সঙ্গে সঙ্গেই লক্ষাধিক মানুষ প্রবেশ করে ঢাকায়। যান চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতেও পড়েন দুর্ভোগে। উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধি ছিল উধাও। আহমেদ সালেহিনের রিপোর্ট। এক একটা লঞ্চ ঘাটে ভিড়তেই জনসমুদ্রে রূপ নেয় পুরো সদরঘাট এলাকা। লক্ষ মানুষের এই ভিড় জানান দিচ্ছে কর্মজীবীরা ফিরছেন রাজধানীতে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে তাই কর্মস্থলে আসার তাড়া তাদের। যদিও করোনা সংক্রমণ রোধে সরকারি বেসরকারি সকল অফিস আদালত বন্ধ, তবুও এই মানুষের ঢাকায় আসার কারণ জানতেই অজুহাত ছিল ফিরতে হবে কর্মস্থলে। ঢাকা এমার্জেন্সি আসছি, ডাক্তার দেখানো লাগবে, এই জন্য আরো 4-5 দিন ছুটি কাটান যাইতে আর কি। এখন লকডাউনের কারণে আগে আসতে হয়েছে। যেই কারণে সবকিছু বন্ধ রেখে দেওয়া হলো কঠোর বিধিনিষেধ। সেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত ঢাকায় ফেরা এই লক্ষাধিক মানুষের উদাসীনতায়। স্বাস্থ্যবিধি আসলে ওইভাবে ডিস্টেন্স মানা হয়নি, যেভাবে আসলে যাত্রীরা উঠলো, হাজার হাজার যাত্রী একসাথে উঠলো। অন্যদিকে ঘাটে নির্বিঘ্নে নামলেও গন্তব্যে পৌঁছতে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে নগরীতে ফেরা মানুষগুলোকে। কোনো পরিবহন তো নাই, আমরা হেঁটে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আপনার মাস্ক কোথায়? মাস্ক নাই, মাস্ক পরে গেছে। লঞ্চ যদি কালকে বন্ধ করে দিত তাহলে তো আমরা আসতাম না। কোনো তো একটা গাড়িও নাই, আমরা হাইটে কি সাবার দিতে পারবো? সরকার যদি লকডাউন দিত তাহলে রাত 12টার পর দিত। বাচ্চা নিয়ে তো হেঁটে যাওয়ার কোনো রাস্তাও দেখি না, কারণ হাঁটা তো সম্ভব না। এত ফের শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধ শেষ হবে আগামী 5ই আগস্ট মধ্যরাতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী এহসান জুয়েল, এবং চট্টগ্রামের শাহ আমানত সেতুতে এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। শুরুতেই যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, মোটুসি, আগে থেকে ঘোষণা ছিল এবারের লকডাউনটি হতে যাচ্ছে একেবারে কঠোরতম, অর্থাৎ এর আগে এতটা কঠোরভাবে কোনো লকডাউন কার্যকর করা হয়নি। এমনভাবে আসলে আগামী 14 দিনের জন্য পুরো বাংলাদেশে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হবে। আমরা সকাল থেকে একেবারেই ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ আগের তুলনায় মানুষজন, গাড়ি ঘোড়া সব কিছুর উপস্থিতি অনেকটুকু কম। একেবারেই অপ্রয়োজনে, যেহেতু সরকারি বেসরকারি সব ধরনের অফিস বন্ধ রয়েছে, একই সঙ্গে ঈদের পরপর, তার পাশাপাশি আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সব কিছু মিলে প্রয়োজনে কিংবা অফিস আদালতের তাগিদে কেউই আসলে ঘর থেকে বের হচ্ছেন না। তবে একটু ভিন্ন চিত্র আমরা কারওয়ান বাজার মোড়ে দেখতে পাচ্ছি। সেটা হলো সকালে আজকে সদরঘাটে বরিশাল থেকে যে লঞ্চগুলো এসে পৌঁছেছে, সেই লঞ্চের যাত্রীরা কিন্তু আটকে গেছেন, অর্থাৎ কোনো রকম গাড়ি ঘোড়া না থাকায় তারা কিন্তু তাদের নির্ধারিত গন্তব্য, কেউ হয়তো মিরপুর যাচ্ছেন, কেউ হয়তো গাবতলী যাচ্ছেন, সেইখানে যাওয়ার যে পথ
সেইখানে যাওয়ার জন্য তারা কিন্তু কোনো গাড়ি ঘোড়া পাচ্ছেন না। এক্ষেত্রে একমাত্র বিকল্প উপায় হয়ে দাঁড়িয়েছে তাদের পায়ে হেঁটে পার হওয়া, এবং তারা তাই করছেন। অনেকে ভারী ব্যাগ নিয়ে, যেহেতু কোরবানির ছুটি কাটাতে গিয়েছিলেন, আবার ঢাকায় ফিরছেন ভারী ব্যাগ নিয়ে। অনেকেই এই লম্বা পথ পার হয়ে প্রায় ঘন্টা দুয়েক হেঁটে তারা এর মধ্যে কারণ বাজার এলাকাটা পার হচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। যদিও তারা দুর্ভোগের কথা জানাচ্ছেন, কিন্তু তাদেরকে আমরা যখন জানতে চেয়েছিলাম কেন তারা আবার ফিরেছেন, যেহেতু 5 তারিখ পর্যন্ত সবকিছু বন্ধ রয়েছে, তারা তখনই তো ফিরতে পারতেন। এর মধ্যে তাদের যুক্তি ছিল, আসলে অনেক রকম যুক্তি থাকে তাদের কারো কারো যুক্তি ছিল হঠাৎ করে যদি তাদের অফিস থেকে বলা হয় যে অফিস শুরু হয়ে যাবে তখন তারা ফিরতে পারবেন না, সেসব বিবেচনা করে তারা আগেই ফিরেছেন। যদিও বারবার বলা হচ্ছিল যে কোনোভাবেই যাতে আগামী 14 দিন সব ধরনের অফিস আদালত এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে মানুষ ফেরার যে বাড়তি চাপ সেটাও না থাকে। অনেকেই কিন্তু একেবারেই লম্বা পথ হেঁটে পরিবারের সব সদস্যদেরকে নিয়ে তারা এইখানে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ পায়ে হেঁটে এই পথটা পার হচ্ছেন। যদিও ধারণা করা হচ্ছে যে ঘন্টা দুয়েক পরে হয়তো আর এই ধরনের চিত্র থাকবে না, কারণ মানুষজন যখনই তাদের গন্তব্যে চলে যাবেন তারপর কিন্তু একেবারে কঠোরভাবে প্রয়োগের, অর্থাৎ কোনো রকম গাড়ি ঘোড়া ছাড় দেওয়া হবে না, মানুষজনকে বের হতে দেওয়া হবে না, সে বিষয়টি তখন হয়তো কার্যকর করা সম্ভব হবে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা একটু চট্টগ্রামের খবর জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। ধন্যবাদ জুয়েল। বন্দরনগরী চট্টগ্রামে তুমুল বৃষ্টির মধ্যে লকডাউন বাস্তবায়নের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদস্যদের 7টি টিম কিন্তু শহরে টহল দিয়ে যাচ্ছে। একইভাবে চেকপোস্ট বসিয়েছে নগরের 2টি প্রবেশদ্বার হিসেবে পরিচিত শাহমানত সেতু এবং সিটি গেট এলাকায়। আমরা একটা কথা বলবো যে সিটি গেট শাহমানত সেতু এলাকায় যে দায়িত্ব রয়েছেন ক্যাপ্টেন রুমি, আপনার কাছে জানতে চাইবে এখন পর্যন্ত রাস্তায় কেমন যানবাহন চলছে, সাধারণ মানুষের মধ্যে লকডাউন মানার বাস্তবায়নটা কেমন দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে সরকার যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন এটা জনগণ মেনে চলছে, এবং সে কারণে সকাল থেকে আমি বিধিনিষেধের আওতার মধ্যে যারা পড়ে সে ধরনের কোনো যানবাহন দেখিনি। অধিকাংশ যারা যাচ্ছেন, যারা জরুরি প্রয়োজনে, যারা বিধিনিষেধের আওতামুক্ত তারাই যাচ্ছেন। আমরা সকলকে চেক করছি। এরপরে যদি আমরা এই ধরনের কাউকে পেয়ে থাকি, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী তাদেরকে ফিরিয়ে দিব বা তাদেরকে ঘুরিয়ে দিব, এবং আমি মনে করি যে সরকারের আদেশ অনেকাংশেই কার্যকর হচ্ছে। আমরা দেখেছি কিছু ব্যক্তিগত যানবাহন রাস্তায় চলাচলের চেষ্টা করছে, বিশেষ করে আমরা যখন সকাল থেকে শহরে যেহেতু প্রবেশদ্বার শাহমানত সেতু এখানে ঢোকার চেষ্টা করছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আচ্ছা, সেক্ষেত্রে আমরা প্রথমত চেক করে দেখছি তারা কি এই বিধিনিষেধের আওতার মধ্যে পড়েন কিনা। যে সমস্ত জরুরি প্রয়োজন যাদেরকে আওতামুক্ত রাখা হচ্ছে, যারা চলাচল করতে পারবেন, তারা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যক্তিগত বা যানবাহন ব্যবহারের সমস্যা নেই, তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু এই বিধিনিষেধের আওতার বাইরে যারা আছেন বা যারা বিধিনিষেধের মধ্যে পড়ে যাবে তাদেরকে আমরা যেতে দিচ্ছি না বা তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে শাহমানত সেতু এলাকায় দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন রুমি। তিনি বলছেন যে এই যে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে তারা তুমুল বৃষ্টির মধ্যে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন, এবং যারা অযাচিত যানবাহন বা অযাচিত ব্যক্তি রাস্তায় শহরে ঢোকার চেষ্টা করছেন তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর 7টি টহল টিম পুরো শহর জুড়ে টহল দিয়ে যাচ্ছে, এবং যে শহরের যে প্রবেশদ্বার হিসেবে পরিচিত শাহমানত সেতু এবং সিটি গেটও কিন্তু 2টি চেকপোস্ট বসিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু এই লকডাউন বাস্তবায়নে কাজ করছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল শাহমানত সেতু এলাকায় যে অযাচিত যানবাহন ব্যক্তিদেরকে ঠেকানোর জন্য তুমুল বৃষ্টির মধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে, তার সর্বশেষ। সরাসরি যুক্ত হয়ে কঠোর বিধি নিষেধের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে ও এসান জুয়েল। এদিকে রাতভর নগরীর বিভিন্ন টার্মিনালে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। কঠোর বিধিনিষেধের কয়েক ঘন্টা আগেও লোকারণ্য ছিল কাউন্টারগুলোতে। শেষ মুহূর্তে বাড়ি ফেরার টিকিট মিললেও সময় মতো বাস না ছাড়ায় অনেককে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। দেখে মনে হতে পারে ঈদের আগে শেষ মুহূর্তে বাড়ি ফেরার তোড়জোড়, কিন্তু না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধে 14 দিন বন্ধ থাকছে প্রায় সবকিছুই। ঈদের পরের রাতেও তাই উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। কঠোর বিধিনিষেধের ফাঁদে নগরীতে অলস সময় কাটানোর চাইতে পরিবারের সঙ্গে থাকতেই শেষ মুহূর্তে ছুটছেন সাধারণ মানুষ। অনেকে কর্মহীন হয়ে পড়ায় ছাড়ছেন কর্মব্যস্ত এই শহর। এই লকডাউনে না হলেও ম্যাক্সিমাম আপনার 3000 টাকা লাগবে। 3,000 টাকা কে দেবেন? বাসায় যদি যায় বাপ মা সবার সাথে মিলেমিশে অন্তত ডাল ভাত খেয়েও তো বাঁচতে পারবো। লকডাউন বলে কালকে থেকে গাড়ি বন্ধ, এই জন্য যে ফ্যামিলি আগে চলে গেছে, আমি একা যাচ্ছি। এই যে 14 দিনের লকডাউন পড়তেছে, বাসায় যাব। অফিস ছিল এতদিন, এবার কখন ছুটি পাই না। 14 দিন বন্ধ, এই কারণেই যাচ্ছি। অনেক দিনের লকডাউন, এই কারণে আরো কোচিং যা ছিল সবকিছু বন্ধ। তো ঢাকায় বসে কি করব, অবসর সময়, এই জন্য যাওয়া হচ্ছে।
ঈদের ছুটিতে কেউ কেউ এসেছিলেন পরিবারের সঙ্গে উৎসবে যোগ দিতে, কিন্তু সব বন্ধ হয়ে যাওয়ার আগেই ছুটছেন ঢাকার বাইরে নিজ কর্মস্থলে। ঈদ করলাম, আমি আমার ইয়াতে যাচ্ছি, কর্মস্থলে যাচ্ছি। আমার জব স্টেশন পটুয়াখালী, ওইখানে যাচ্ছে। যেহেতু লকডাউন হয়ে যাবে তো আমার ওয়ার্ক স্টেশন লিভ তো করা যাবে না। অন্যদিকে ফিরতি বাস এসে না পৌঁছানোয় ঘন্টার পর ঘন্টা কাউন্টারের সামনে বসে থাকতে দেখা যায় যাত্রীদের, পড়তে হয় দুর্ভোগে। কাউন্টারের কর্মচারীরা বলছেন সড়কে যানজটের কারণে নির্ধারিত সময়ে বাস ছাড়া যায়নি। গাড়ি আছে কিন্তু রোডের জ্যামের কারণে আমিন বাজারে একটু জ্যাম আছে, এই জন্য আমরা সময় মতন গাড়িগুলো পাইতেছি না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা গাড়ি লেট হচ্ছে। তো যখন চাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হলো, 6টার ভিতরে না পৌঁছলো, ওই 1-1.5 ঘন্টা তো মাইনে নিতে হবে। এই একসঙ্গে 14 দিনে ছুটি, এই জন্য 4টাই লাস্ট বেশি পড়ছে। কাজ কাম নেই, তাই ফিরে যাচ্ছে যে লকডাউনের পরে ফিরে আসবো। এদিকে সংখ্যায় কম হলেও কঠোর বিধিনিষেধ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ঢাকায় ফিরতে দেখা যায় কর্মজীবী মানুষদের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের পরও ঢাকায় ফিরছেন অনেকেই। এই মুহূর্তে সেই খবর জানাতে রাজধানীর গুলিস্তান এলাকায় আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহি, দেখছেন যে গুলিস্তানে অসংখ্য মানুষ, ভোর 5টা থেকে আসলে এই মানুষের স্রোত, ঢাকায় ফেরা মানুষের স্রোত। মানুষ পায়ে হেঁটেই ঢাকার গন্তব্যে রওনা দিয়েছেন। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল থেকে যে মানুষগুলো সারা রাত লঞ্চে এসেছেন, রাতের কারণে তারা আর টার্মিনাল থেকে বের হননি, পরে সকালবেলায় তারা এখন বের হয়েছেন। কিন্তু সড়ক পথে যেহেতু ভোর 6টা থেকে গণপরিবহন বিশেষভাবে বন্ধ রাখা হয়েছে বিধিনিষেধের কারণে, সুতরাং মানুষের আর কোনো উপায় নেই, মানুষ পায়ে হেঁটে রওনা দিয়েছেন। এখান থেকে 2-3 ঘন্টা হেঁটে গুলিস্তান সদরঘাট থেকে ঘণ্টাখানে হেঁটে সদরঘাটে যারা এসছেন তারা এখান থেকে বলছেন যে হেঁটে অনেকে উত্তরা যাবেন, টঙ্গীতে যাবেন, অনেকে যাবেন গাজীপুরে। সুতরাং মানুষের যে ভোগান্তি তা কিন্তু এখন একেবারে চরমে বলা যায়। মানুষ দেখছেন যে লঞ্চ যেহেতু চলেছে, সারা রাত ধরে মানুষ এসে কিন্তু সদরঘাটে জমা হয়েছে। আমি সকাল থেকে আরও বেশি মানুষ ছিল। মানুষের যে দীর্ঘ মিছিল, বেলা যতই বাড়ছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু একইভাবে রাস্তায় নেমেছেন এবং রাস্তা থেকে হেঁটে তারা ঢাকার গন্তব্যে আসলে যেতে চাচ্ছেন এবং তারা পায়ে হেঁটেই রওনা দিচ্ছেন। ক্লান্ত মানুষ তারা রাস্তায় অনেকেই বসে পড়েছেন। রাস্তায় কোনো গণপরিবহন না থাকায় কিন্তু রিক্সা, ভ্যান বা ছোট যে মিনি ট্রাকগুলো রয়েছে, অন্যান্য কাজের জন্য যারা বের হয়েছে, মানুষ আসলে তার উপর হামলে পড়ছে এবং সেখানে গাদাগাদি ঠাসাঠাসি কয়েক গুণ ভাড়ায় আসলে তারা ঢাকার গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্নভাবে ট্রাকে বা ভ্যানে, রিক্সায় উঠে বসছেন। শুধু সদরঘাট লঞ্চ টার্মিনালে যারা এসেছেন তাদের যে একই রকম ভোগান্তি এটি কিন্তু নয়। যারা ট্রেনে করে সারা রাত ধরে এসে কমলাপুরে নেমেছেন তারাও এখন বাসের অভাবে, গণপরিবহনের অভাবে তারাও এখন হেঁটে পাড়ি দিচ্ছেন। একইভাবে গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী বাস টার্মিনালে যারা সারা রাত ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছেন, সেই মানুষগুলো এখন কোনো উপায় না পেয়ে তারাও এখন হেঁটে আসলে গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। একেবারে যদি বলি, মানুষের যেই কষ্ট সেটি আসলে অবর্ণনীয় কষ্ট। তারা হাঁটছেন, বিশেষ করে যারা একেবারে গাজীপুরে, উত্তরা, কোনাবাড়ির দিকে যারা গাজীপুর, টঙ্গীতে যারা যেতে চান, তারা আসলে বলছেন যে তারা 2 ঘন্টা যাবত হাঁটছেন এবং আরও কতক্ষণ তাদেরকে আসলে এইভাবে হেঁটে পাড়ি দিতে হবে। তার আসলে কোনো গন্তব্য নেই, কোনো আসলে ঠিক একইভাবে সড়ক পথে যারা এসেছেন তাদেরও ভোগান্তি। যারা রেল পথে যারা এসে কমলাপুর রেল স্টেশনে যারা নেমেছেন তারাও এখন গণপরিবহন বিশেষ বিধিনিষেধের কারণে তারাও এখন আটকা পড়েছেন। এভাবে এখন পুরো রাজধানী জুড়ে আসলে পায়ে হাঁটা মানুষের মিছিল, ঢাকায় ফেরা মানুষের জনস্রোত বাড়ছে। তো এই ছিল আমার কাছে গুলিস্তান থেকে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ খবর। মৌটুসি, রাজধানীর গুলিস্তান এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সালেহি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। রাজশাহীতে শনাক্তের হার কমলেও রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা, বাড়ছে রোগীদের ভিড়। সবশেষ খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, তার মধ্যে কিন্তু একটিতে গতকালকে করোনার টেস্ট হয়েছে, যার মধ্যে 44টি টেস্ট হয়েছে, এর মধ্যে 8 জন করোনা পজিটিভ হয়েছে, আর যেটির শতাংশ 18.18%, যেটি কিনা অনেক আসলে কমেছে অন্যান্য দিনের তুলনায়। কিন্তু সেই দিক থেকে বিবেচনায় যদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেল 24 ঘন্টার হিসেব আপনাকে বলি, সেখানে বলা হচ্ছে যে প্রায় 61 জন নতুন রোগী ভর্তি হয়েছে করোনা এবং উপসর্গ নিয়ে, যেটি কিনা গেল দিনের থেকে কিন্তু দ্বিগুণ।
এই কারণে যেটি আমরা এখান থেকে লক্ষ্য করছি যে হাসপাতালে রোগীর যে চাপ সেটি বেড়েছে এবং আজকে সকাল থেকেও আমরা দেখছি বিভিন্ন জেলা থেকে কিন্তু করোনা উপসর্গ নিয়ে এবং করোনা আক্রান্ত হয়েও রোগীরা হাসপাতালে আসছেন। যেই 61 জন নতুন রোগী ভর্তি হচ্ছে তার মধ্যে রাজশাহীর সংখ্যা সব থেকে বেশি 30 জন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে 5 জন, নাটোর থেকে 9 জন, নওগাঁর 5 জন, পাবনার 10 জন এবং কুষ্টিয়া থেকে 1 জন এসেছে। এর মধ্যে উপসর্গও ছিল 53 জনের আর করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 8 জন। এর একটি কথা বলে রেখে মোটুসি যে রাজশাহীতে যে সমস্ত রোগীরা হাসপাতালে আসছেন তাদের অধিকাংশই গ্রামের। এই 61 জনের মধ্যে 47 জন গ্রাম থেকে এসেছেন, শহর থেকে বাকি 14 জন। অর্থাৎ শহরে যে সংক্রমণের হার কমেছে, শহরে যে করোনার যে প্রাদুর্ভাব সেটি কমেছে, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এখনও আছে এবং উপজেলাগুলো থেকে কিন্তু এখনও রোগীরা সব থেকে বেশি আসছেন হাসপাতালে। সেদিকটাই বিবেচনা করে যেই লকডাউন দেশব্যাপী শুরু হচ্ছে সেটিকে যেমন গুরুত্বের সাথে মানতে বলছেন চিকিৎসকরা, একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কোনো ধরনের উপসর্গ দেখা দিলেই কিন্তু আসলে দ্রুত হাসপাতালে আসার জন্য তারা বলছেন। এছাড়া এই যারা এখানে এসেছেন আক্রান্ত হচ্ছে তারা মাত্র 4 জন ভ্যাকসিন নিয়েছিলেন এবং ভ্যাকসিন নেওয়া ছাড়া ছিল 57 জন। এইরকম একটি অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি মুহূর্তে কিন্তু মোটামুটি রোগীর যে চাপ সেটি বাড়ছে। যদিও হাসপাতাল কিন্তু 5 দফায় তাদের করোনা যে নির্ধারিত শয্যা সেটি 513তে নিয়েছেন, তারপরে কিন্তু হাসপাতালে আমরা লক্ষ্য করছি 450-ও বেশি এখানে রোগী ভর্তি আছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন, কেননা তাদের আসলে যে অক্সিজেন সংকট সেটি তাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে। তো মোটামুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। হু হু করে জেলা শহরগুলোতে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল। অসচেতনতা আর সঠিক সময়ে চিকিৎসা নিতে গাফিলতির কারণেই অবস্থার অবনতি হচ্ছে বলে মনে করেন মাঠ পর্যায়ের চিকিৎসকরা। তাদের আশঙ্কা এভাবে চলতে থাকলে পুরোপুরি ভেঙে পড়তে পারে ব্যবস্থাপনা। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ঘুরে আরও জানাচ্ছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। হাহাকার আর চিৎকারে ভারী জেলা সদর হাসপাতালগুলোর প্রতিদিনের করিডোর। মাত্র 45% অক্সিজেন স্যাচুরেশন নিয়ে যখন কোনো রোগী আসেন তখন হাসপাতালের চিকিৎসকরাও হয়ে পড়েন অসহায়। নরসিংদী আর মুন্সিগঞ্জ থেকে প্রতিদিনই আইসিইউর প্রয়োজনে রোগীরা ঢাকামুখী। গত এক সপ্তাহে বিভিন্ন জেলা সদর হাসপাতালগুলোতে একই অবস্থা। আইসিইউ ও অক্সিজেনের অভাব, সবকিছু থাকতেও অসহায় চিকিৎসা সেবা। অর্থবিত্ত দিয়েও কেনার সুযোগ নেই আইসিইউ বেড। তো যদি একটা রোগী যখন 70% স্যাচুরেশন নিয়ে আসে, ডেফিনেটলি সেই রোগীটা তখন আইসিইউ প্রয়োজন হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের রোগীরা এমন অবস্থা আসেন এবং তারা অনেকে ঢাকা যেতেও পারেন না, সেই ক্ষেত্রে তারা ঝুঁকি নিয়ে আমাদেরকে সেই চিকিৎসা করতে হচ্ছে। মাঠ পর্যায়ে দায়িত্বরত চিকিৎসকরা বলছেন, লকডাউনের শিথিলতা কোরবানির পশুর হাটের সমাগম ভেঙে দিতে পারে যে কোনো ধরনের প্রতিরোধের দেয়াল। কাজে আসবে না সর্বোচ্চ ব্যবস্থাপনা। আমরা কোনো জায়গায় স্বল্পতাটাকে বুঝতে দিচ্ছি না, বা আমরা এই আমাদের যে জনবল আছে এই নিয়ে আমরা ঝাঁপায় পড়ছি। নামাজে আমি খেয়াল করেছি মসজিদে 90% লোক মাস্ক ছাড়া চলে যায়। আক্রান্তের হারটা কন্টিনিউয়াসলি 30%-এর উপরে, এটা উদ্বেগজনক বিষয়। বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনা সংক্রমণের সংখ্যা 11 লাখের বেশি এবং মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 18,500। যখন আমাদের বাড়িতে থাকার কথা তখন থাকছি আমরা চায়ের দোকানে, যখন হাসপাতালে থাকার কথা তখন থাকছি বাড়িতে, যখন আইসিইউর প্রয়োজন হচ্ছে তখন আসছি হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, আমরা মূলত আছি এক ধাপ পিছিয়ে কোভিড থেকে। ডেল্টা ভ্যারিয়েন্ট অথবা ডেল্টা ভ্যারিয়েন্ট প্লাস যাই হোক না কেন, সাধারণ মানুষের সচেতনতা একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারে করোনার বিরুদ্ধে, বলছেন চিকিৎসকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, নরসিংদী। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পথে পথে দেখা গেছে বর্জ্যের স্তূপ। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও তা পুরোপুরি হয়নি। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। যদিও 2 সিটি কর্পোরেশনের দাবি, বেশিরভাগ এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপসারণ হয়েছে বর্জ্য। ঈদের দ্বিতীয় দিনেও কুরবানির পশুর হাটের বর্জ্য ছড়িয়ে আছে সড়কে। রাজধানীর মিরপুরের কচুক্ষেত্রার প্রায় 2 কিলোমিটার এলাকায় বৃহস্পতিবারের সকালের চিত্র ছিল এমনই। তবে ঢাকার 2 সিটি মেয়র সংবাদ সম্মেলনে জানান, হাটের ইজারাদারদের অসহযোগিতার কারণে পশুর হাটের বর্জ্য অপসারণে সমস্যা হয়েছে। ইজারাদারদের থেকে আমাদের নির্ধারিত সহযোগিতা আমরা পাইনি এবং বরং আমরা অসহযোগিতা পাচ্ছি।
এবং এই ব্যাপারে ভবিষ্যতে আমরা আরও কঠোর হব। ওটার সব বাঁশ খুঁটে ওই জায়গাটাতে পরিষ্কার করতে ওটি এখনো কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু সম্ভব হয়নি, পার্টিকুলার ইজারাদার যেখানে নিচে 8টি জায়গাতে। তবে 2 সিটির বেশিরভাগ এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে কুরবানির বর্জ্য, ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার, পানি। আমরা যদি অন্যবার দেখেছি যে ময়লাগুলো নিতে সময় লাগছে কিংবা অনেক রাস্তা দেখে গেছে ময়লা, এবার দেখতেছি মোটামুটি সব জায়গাতে মোটামুটি ময়লা ক্লিয়ার হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ভালো হয়েছে, চারিদিকে পরিষ্কার আছে, যা বর্জ্য ছিল সবগুলো মোটামুটি নিয়ে গেছে। ঈদের দ্বিতীয় দিনেও অনেক এলাকায় পশু কুরবানি হয়, এতে কিছু কিছু এলাকায় এখনো রয়ে গেছে কুরবানির বর্জ্য। এখনো সব ময়লা অপসারণ করা হয়নি, এখনো 50% ময়লা অপসারণ হয় নাই। ব্যক্তিগতভাবে আমি কালকে থেকে দেখতেছি এখানে এই যে বর্জ্যগুলো মেইন রোডের মধ্যে এখানে যারা ফেলে রাখছে এটা এইভাবেই আছে। এলাকার মানুষের দুর্ভোগ হইতেছে, এলাকার মানুষের গন্ধ পাইতেছে। ঢাকা দক্ষিণ ও উত্তরে কুরবানির দিন অতিরিক্ত 20,000 টন বর্জ্য তৈরি হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ। সাগরে 65 দিন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, তাই কক্সবাজার উপকূলে লক্ষাধিক জেলে সাগরে যেতে পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যাবে, এতে মহাখুশি জেলেরা। আর নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে কাঙ্ক্ষিত মাছ জালে ধরা পড়বে, এমনটাই আশা ট্রলার মালিক ও ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন সুজউদ্দিন রুবেল। নীল আকাশ, স্বচ্ছ নদীর জলে শত শত ট্রলার। প্রকৃতি বলে দিচ্ছে সাগরে শিকারে যাবার উপযুক্ত সময়, তাই কক্সবাজার উপকূলে মহাব্যস্ত জেলেরা। সাগরে 65 দিনের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন উপকূলে পড়েছিল মাছ ধরার ট্রলারগুলো, অনেক ট্রলারে পড়েছিল মরিচা। কিন্তু জেলেরা ফিরে কেউ ট্রলারে তুলছেন জাল, রশি ও নানা সামগ্রী, আবার কেউ মরিচা পড়া ট্রলারে করছেন রং। জেলেরা যেন উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্পূর্ণ আলহাজ নিয়ে আমরা বোর্ডের প্রস্তুতি নিই, তেল বরফ ইত্যাদি নিয়ে, হ্যাঁ প্রস্তুতি নিয়ে আমরা মনে করেন যে আলহামদুলিল্লাহ সাগরে যাই আর কি। গালা ভালো দিছি কোম্পানি তেল বরফ লই বাজার টাজার করি, টাকা যখন দিছি 10 দিন থাকুম, আল্লাহ মাছ পয়সা দিলে গাড়া। 65 দিন অবরোধ আছিল, সাগরে তো কোনো বাংলাদেশের বোট যায় না, তো আল্লাহ নামলে এখন সাগরে মাছ হইবে, আমরা যাইলে ইনশাল্লাহ মাছ পাবো। এই ট্রলার মালিক জানালেন তার সব ট্রলার মাছ ধরতে সাগরে যেতে প্রস্তুত। এখন আমার মালিকানাধীন 5টা ট্রলার আছে, আমি সবগুলো এখন প্রস্তুতি নিয়েছি, কিছু যেন মাছ রিজিক পাই সেজন্য আমরা সবাই প্রত্যাশা নিয়ে আসি। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা বললেন, কষ্ট করে নিষেধাজ্ঞার সব নিয়ম পালন করেছে জেলেরা, এখন সাগরে ভালো মাছ পেলেই সব কষ্ট সার্থক হবে। বিশাল যদি মাছ হয় তাইলে আমরা আবারও আশা বুক বাঁধতে পারবো, আমরা খুশি, আমাদের বিশেষ জেলেরা খুশি উল্লাসিত হবে। কক্সবাজারে ছোট বড় 8,000-এর অধিক মাছ ধরার ট্রলার থাকলেও নিবন্ধিত ট্রলারের সংখ্যা 6,000, আর উপকূলে জেলে রয়েছেন লক্ষাধিকের বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে, ভারতে বার্ড ফ্লুতে একজনের মৃত্যুতে বাংলাদেশ উদ্বেগ, এখনই সচেতন না হলে ভয়াবহতার শঙ্কা, সব ধরনের প্রস্তুতির দাবি প্রাণী সম্পদ বিভাগের। ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। টপার প্রেসার কুকার। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাল্টে দিয়েছে মাদারীপুরের হতদরিদ্র অন্তত 100 পরিবারের জীবনযাত্রা। আড়িয়ালখা নদের পারে হওয়ায় পশুপালন, বৃক্ষরোপণ, জাল বুনন সহ নানা কর্মসংস্থান গড়ে তুলেছেন ভূমিহীনরা। আর বিদ্যুৎ ও পানির কারণে মিলছে বাড়তি সুবিধা। কাজের সাথে সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে এখন পর্যন্ত মাঠে রয়েছেন তারা। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। দেলোয়ার মজুমদার ভাড়ায় ইজি বাইক চালিয়ে সংসার চললেও থাকতেন মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকার অন্যের বাড়িতে। মুজিববর্ষ উপলক্ষে তিনি বিনামূল্যে পেয়েছেন 2% জমিসহ একটি বসতঘর। রয়েছে বিদ্যুৎ সুবিধার পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা। এতে বদলে গেছে তার জীবনযাত্রার মান। সরকার আমার এখন ঘর দিয়েছে, আমি সেই জায়গায় থাকি পোলাপান নিয়ে। এখন শেখ হাসিনা ঘর দিয়েছে, আল্লাহর রহমতে ছেলে সন্তান নিয়ে ভালোই আছি। শুধু দেলোয়ার মজুমদার নন, তার মতো সদর উপজেলার 100 পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই উপহার। হাঁস মুরগি পালন, বনায়নের পাশাপাশি কেউ কেউ বুনছেন মাছ ধরার জাল, করছেন বিক্রিও। এতে দারুণ খুশি সবাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা ঘর দিছে, এখন জীবনটা অনেক সুন্দর চলতেছে। 2% জায়গাও আমাকে দলিল করে দিচ্ছে। মাঝে মাঝে ভ্যানও চালাই, অবশেষের জাল ঠাল বুনাই, মাছও ধরি, আন ভালোই চলতেছে। মুরগি হাঁস পালতাছি, গাছ গাছলা লাগাইছি, করতেছি, বসবাস করতেছি।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, বিনামূল্যে ঘর পেয়ে আনন্দে ভাসছে পরিবারগুলো। এখানে যারা বসবাস করবে আমি মনে করি যে তারা যথেষ্ট আনন্দের সহিত এখানে বসবাস করবে। প্রশাসন বলছে 3 দফা যাচাই বাছাই শেষে প্রকৃত ভূমিহীনদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে ঘরের চাবি। প্রকৃত 100 জন গৃহহীন পরিবারকে আমরা এখানে বাছাই করেছি। সরকারি খালি জায়গায় ভূমিহীনদের জন্য নির্মিত প্রত্যেকটি ঘরের সাথে রান্নাঘর, বাথরুম, সামনে খোলা বারান্দাও রয়েছে, যার প্রতিটি নির্মাণ ব্যয় 1,71,000 টাকা। সময় সংবাদ, মাদারীপুর। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফের কঠোর বিধিনিষেধের আওতায় পুরো দেশ। ঘাটে সড়কে রাজধানী ফেরত মানুষের ঢল। নির্দেশনা মানাতে মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। জেলা শহরে হু হু করে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল। অসচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা নিতে গাফিলতি কারণ, বলছেন মাঠ পর্যায়ের চিকিৎসকরা। এবং ধীরে ধীরে পরিবেশ বান্ধব হয়ে উঠছে সাভারের চামড়া শিল্পনগরী। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে রাসায়নিকে দূষিত হচ্ছে না ধলেশ্বরী, বুয়েটের পরীক্ষায় প্রমাণ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।